ঢাকার দুপুরটা সেদিন বিশেষ উজ্জ্বল ছিল না। মেঘের ফাঁক গলে নরম রোদ পড়ছিল রাস্তার ধুলায়, মানুষের কোলাহলে মিশে। নতুন বুটিকের উদ্বোধন সবে শেষ করেছেন অঞ্জলি। তার 4টি বড় দোকান এখন শহরের আলাদা আলাদা প্রান্তে, ধানমন্ডি, গুলশান, উত্তরা আর মিরপুর। তবু কোনো পার্টি নয়, কোনো ক্যামেরার ভিড় নয়, কোনো ফুলঝুরি নয়। উদ্বোধনের পর তিনি বরাবরই যে কাজটা করেন, সেদিনও তাই করলেন। গাজীপুরের কাছের একটা প্রাচীন মন্দিরে গিয়ে নিজের হাতে ভাত, ডাল, সবজি আর হালকা মিষ্টি সাজিয়ে গরিব দুঃখীদের খাওয়ানো। তার বিশ্বাস, সাফল্যের আসল মানে তখনই পূর্ণ হয় যখন পেটের খিদে মেটে আর কারো চোখে খানিকটা আলো জ্বলে। দুপুরের আঙিনায় মন্দিরের সিঁড়িগুলো ভরে উঠছিল লোকজনে। কেউ ভাঙাচটি হাতে, কেউ বা পুরনো গামছা কাঁধে, কেউ বুড়ো, কেউ শিশু, সবাই চুপচাপ লাইনে দাঁড়িয়ে। অঞ্জলি এক একটা থালায় ডাল ঢেলে দেন, ভাত চাপা দেন, সবজির পাশে একটুখানি মিষ্টি রেখে হাসিমুখে এগিয়ে দেন, যেন নিজের পরিবারের কারো জন্যই সাজাচ্ছেন। পাশে তার ড্রাইভার রাকিব বাসন ধুচ্ছে, স্বেচ্ছাসেবীরা পানি দিচ্ছে। বাতাসে ভেসে আসছে ধূপের গন্ধ, ঘণ্টাধ্বনির টংটং, আর মানুষের ধন্যবাদের নরম সুর। একসময় পরের থালা বাড়াতে গিয়ে অঞ্জলি থমকে গেলেন। অপরিষ্কার কাপড়ে জড়ানো একটা কাঁপতে থাকা হাত থালার দিকে এগোতেই তিনি চোখ তুলে দেখলেন একটা মুখ, অনেকদিনের ধুলো আর ঘামের আস্তরণে ঢেকে থাকা, তবু অদ্ভুতভাবে পরিচিত। চোখ দুটো স্ফীত, আর ভিতরে জমে থাকা দুর্ভিক্ষের মতো কোনো শূন্যতা। মানুষটা চেয়ে আছে একদৃষ্টে, থালা নীল না, কথাও বলল না, শুধু তাকিয়ে রইল, যেন চোখ দিয়ে সময়কে উল্টো দিকে টেনে নিতে চাইছে। বাবা, খাবারটা নিন, অঞ্জলি কোমল স্বরে বললেন। কিন্তু পরের মুহূর্তেই লোকটা থালা ছেড়ে তার পায়ের ওপর লুটিয়ে পড়ল। কাপা কাপা গলায় ভাঙা বাংলায় উচ্চারণ করল, মাফ করে দাও অঞ্জলি, মাফ করে দাও। আমি খুব ভুল করেছি, খুব অঞ্জলির আঙুল থেকে থালা পিছলে মাটিতে পড়ল, ভাত ছিটকে গেল। কাছে দাঁড়ানো কয়েকজন হকচকিয়ে তাকাল। তার বুকের ভেতরটা হঠাৎই খামচে ধরল। 7 বছর আগেকার এক দরজা, যে দরজা দুহাতে ঠেলে তাকে বের করে দেওয়া হয়েছিল, সশব্দে খুলে গেল স্মৃতির ভেতরে। তিনি এক পা পিছিয়ে এলেন। আপনি কে? উঠুন, এভাবে পড়ে থাকবেন না, তিনি বললেন, কিন্তু ভেতরের কাঁপুনি লুকোল না। মানুষটা ততক্ষণে বিলাপ জুড়ে দিয়েছে। আমি অম্বির। তুমি ভুলে গেছ? আমি তোকে। নামটা শুনতেই অঞ্জলি বুঝলেন কেন চোখটা এত পরিচিত, কেন কণ্ঠস্বরটির মধ্যে এক দীর্ঘ অপরাধবোধের ছায়া। মন্দির, ঘণ্টাধ্বনি, ধূপ, সবকিছু এক মুহূর্তে ঝাপসা। আর চোখের সামনে এসে দাঁড়াল সেই বিকেলটা, যেদিন যৌতুকের দাবিতে রাগ, অবজ্ঞা আর অপমানের ঝড় তাকে এই শহরের এক ছোট ফ্ল্যাট থেকে রাস্তায় ফেলে দিয়েছিল। অঞ্জলি এক শ্বাস নিয়ে নিজেকে সামলে নিলেন। আশপাশের কৌতূহলী দৃষ্টি অনুভব করে শান্ত স্বরে রাকিবকে বললেন, তুমি খাবার বিলাও, আমি একটু আসছি কি। তারপর তিনি লোকটিকে, তার এককালের স্বামী, আজকের ভিখারি, ধীরে ধীরে উঠিয়ে সিঁড়ি থেকে নিচে নামালেন। গেটের পাশের একটা খালি বেঞ্চে বসালেন। ভেজা চুল, তেলচিটে দাড়ি, গায়ে একটিমাত্র ছেঁড়া শার্ট, নিঃস্বতার সবচেয়ে নির্মম চিহ্নগুলো যেন মাটির গন্ধের সাথে লেগে আছে। কিন্তু চোখ, ওই চোখ দুটোই তো একসময় বিশ্বাসের রং দেখেছিল, পরে দেখেছিল ঘৃণার কালি। মন্দিরের উঠোনে তখনও খাবার লাইন এগোচ্ছে। অঞ্জলি বেঞ্চের অন্য প্রান্তে বসে পড়লেন, দূরে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইলেন। তার বুকের ভেতর একদিকে কষ্টের প্রতিধ্বনি, অন্যদিকে শিখে ওঠা স্বনির্ভরতার দিতা। এই 7 বছরে তিনি কত কিছুই না গড়ে তুলেছেন, বুটিক, কর্মীদের দল, নিজের নামের পাশে একটা সম্মান। তবু একটা নাম, একটা মুখ, একটা দরজা, সেদিনের মতোই আজও বুকের ভেতর কাঁপন তোলে। এই কাঁপনকে তিনি অনেকদিন ধরে শব্দ দেননি, আজ তা নিজের মতো করে শোনাচ্ছে। বলুন, তিনি অবশেষে বললেন, কণ্ঠে শীতল দিতা, আপনার এই অবস্থা হল কিভাবে? যে মানুষটা একদিন বংশের জমি, দোকান, টাকা, সব ছিল, সে আজ মন্দিরের সিঁড়িতে হাত পাচ্ছে কেন? অম্বির মাথা নিচু করল। তার হাত দুটো হাঁটুর ওপর জোর, আঙুলগুলো অবিশ্বাস্যভাবে কাঁপছে। দূরে ঘণ্টা বেজে উঠল, টং টং। শব্দগুলো যেন সময়ের উপর ছোট ছোট পাথর ছুঁড়ে দিচ্ছে। অম্বির তখনও কিছু বলছে না। কেবল চোখের কোণে জমে থাকা লবণজল শক্ত হয়ে আছে। অঞ্জলি মনে মনে তফাতটা ধরতে চেষ্টা করলেন, এই মানুষটা কি সেই মানুষটাই, যে একদিন তাকে কি কমচি বলেছিল? যৌতুকের ঠান্ডা গাণিতিক হিসাব যাকে অন্ধ বানিয়েছিল? সমাজের কথায়, আত্মীয়দের চাপাচাপিতে যে তাকে তালাকের কাগজ দিয়ে দরজার ওপারে ফেলে দিয়েছিল? আজ তার সামনে বসে আছে আরেকজন, কাপা কাপা হাত, লজ্জায় ঝুঁকে থাকা মাথা, আর কিছু বলার আগে হাজারটা নাবলা কথার ভার। তিনি নিঃশ্বাস টেনে গরম হাওয়ার মধ্যে একটি ছোট বিরতি রাখলেন। আশেপাশে কয়েকজন ভিখারি কৌতূহলী চোখে তাকিয়ে আছে।
কেউ ফিসফিস করছে, ওই তো অঞ্জলি আপা, যিনি নিজের হাতে খাওয়ান। কেউ বলছে, লোকটা হয়তো তার আত্মীয়, শহরের রটনা খুব ঝটপট ছুটে বেড়ায়। কিন্তু অঞ্জলি কাউকে কোনো ইঙ্গিত দিলেন না। তার মন সংকল্পে ঠান্ডা, তিনি কাউকে অপমান করবেন না, কাউকে নাটকের নায়কও করবেন না। এই কথোপকথন হবে মানুষের মতো, প্রত্যক্ষ সাক্ষ্যের মতো, কোনো প্রকাশ্য বিচার নয়। শুনুন, তিনি ধীরে বললেন, আপনার নাম আমি চিনি। কিন্তু নামের সঙ্গে সবসময় একটি ইতিহাসও থাকে। আপনি কি প্রস্তুত ওই ইতিহাসটা আমার কাছে সম্পূর্ণ বলতে? মানুষের মতোই যেন তিনি নিজের মনকেও জিজ্ঞেস করলেন, তিনি প্রস্তুত তো? অতীতের আচরে যে ক্ষত শুকিয়ে কাঠ হয়েছে তার উপর কি আবার হাত দেওয়া যায়? নাকি ক্ষমা মানে কেবল দূরে দাঁড়িয়ে থাকা, চোখ পিটপিট না করে পাশ কাটিয়ে যাওয়া? তিনি ভাবলেন, ক্ষমা জিনিসটা বড় বিচিত্র, কখনো তা সেতু, কখনো দেয়াল, কখনো বাঁচিয়ে তোলে, কখনো আরও ডুবিয়ে দেয়। আর মানুষকে মানুষ বানায় কি? খিদে মেটে, ঘাম শুকোয়, হৃদয় একটু খুলে যায়, তবেই তো শুরু হয়। অম্বির ধীরে মাথা তুলল। মুখের ধুলো, চোখে অপরাধবোধের দহন। তার ঠোঁট কাপল, যেদিন তোমাকে ঘর থেকে বের করেছিলাম সেদিনই আমার পতন শুরু। দ্বিতীয় বিয়ে, ঝগড়া, মামলা, সবকিছু আগুনের মতো এসে সব পুড়িয়ে দিল। কিন্তু বাকিটা বলার আগেই সে হঠাৎ থেমে গেল, যেন শব্দের গলায় একটা গীত বেঁধে গেছে। অঞ্জলি খেয়াল করলেন, সে পানি চায়, কিন্তু বলতে লজ্জা পাচ্ছে। তিনি রাকিবকে ইশারা করলেন, রাকিব এক বোতল পানি এগিয়ে দিল। অম্বির ছোট ছোট চুমুকে জল খেল, বুকের ভেতরের ঝড়টার গতি হয়তো একটু কমল। এখনও পুরো গল্প শুরু হয়নি, কিন্তু অঞ্জলি বুঝলেন, মানুষের পতনের বর্ণনা কোনো চাপা নাটক নয়, তা হয়তো বহুদিনের ভুল, সমাজের নিরন্তর চাপে গড়ে ওঠা একটা নির্মম প্রথা, যৌতুক, তার হাত ধরে নেমে আসা একের পর এক সিদ্ধান্তের বিপর্যয়। তিনি যে আজ সফল, তাও তো একদিনের লড়াই নয়। মেয়েদের মুচমুচে হাসির পেছনে কত কঠিন রাত, কত গলায় দাঁড়ানো শব্দ লুকিয়ে থাকে। সেসব কথা ভাবতে ভাবতেই তিনি শান্ত স্বরে বললেন, আমি তোমার বিচারক নই, অম্বির। কিন্তু সত্যিটা শোনার অধিকার আমার আছে। আর তোমারও আছে সত্যিটা বলতে পারার মুক্তি। অম্বির আবার মাথা ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, আমি চাই একটা সুযোগ। কোনো ক্ষমতার নয়, কোনো সম্পর্কের নয়, শুধু মানুষ হিসেবে বাঁচার একটা সুযোগ। কি কথাটা শুনে অঞ্জলির বুকের ভেতর হালকা ঢেউ উঠল। মানুষের প্রতি করুণা আর নিজের আত্মসম্মানের মাঝে দাঁড়িয়ে থাকা একটি সূক্ষ্ম রেখা আছে, তিনি জানেন। আজ তিনি সেই রেখার ওপর দাঁড়িয়ে আছেন। তার চোখে এক ফোঁটা জল চকচক করল, কিন্তু তিনি তা পড়ে যেতে দিলেন না। তার অশ্রুর দাম এখন খুব বেশি, তা কারও অপরাধবোধ মুছতে নয়, বরং মানুষের প্রতি দায়বোধকে জিয়ে রাখতে দরকার। মন্দিরের ঘণ্টা আবার বেজে উঠল। সূর্য একটু ঝুঁকেছে, ছায়া লম্বা হয়েছে সিঁড়ির উপর। অঞ্জলি ধীরে বলে উঠলেন, আজ নয়, এখনই নয়, তোমার অতীতের হিসেব মেটানো যাবে না। কিন্তু আমি শুনব। শোনার পর বুঝ কি করা যায়। এতটুকু বলছি, আজ তোমাকে এই ভিড়ের মাঝে পড়ে থাকতে দেব না। উঠে দাঁড়াও, পাশে চলো। তিনি উঠে দাঁড়ালেন, তার স্যান্ডেলের শব্দ উঠোনে ধীরে ধীরে টুং করে বাজল। অম্বির কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। মানুষের ভিড়ের মধ্যে দিয়ে তারা দুজন হাঁটলেন, কেউ তাকাল, কেউ ফিসফিস করল, কেউ আবার থালায় মাথা নামিয়ে নির্বেখেল, যেন জীবনের বড় সব কাহিনী চুপচাপ ঘটে যায়, ছায়ার মতো। গেট পেরিয়ে রাস্তার ধুলায় পা রাখতেই শহরের শব্দটা হঠাৎ চড়া হয়ে উঠল, রিকশার ঘণ্টি, বাসের হর্ন, বিক্রেতার হাত। পৃথিবী চলতেই থাকে, কেবল কিছু মানুষ নির্জনে তাদের অতীতের সঙ্গে লড়াই করে। অঞ্জলি ও অম্বির একটি পুরনো কড়ি গাছের ছায়ায় থামলেন। রাকিব দূর থেকে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে। অঞ্জলি ভিতরের সিটে ঢোকার বদলে আবার বেঞ্চে বসলেন। এখানেই বলো, তিনি বললেন, সত্যটা, যতটা তেতই হোক। কি শহরের কোলাহল খানিকটা দূরে সরে গেল, কেবল আত্মসমালোচনার নরম শব্দটা শোনা যায়, যা না বললে মুক্তি নেই, না শুনলে বোঝাপড়া নেই। অম্বির চোখ বন্ধ করে একদম ধীরে ধীরে বলল, সেদিন তুমি ঘর ছাড়লে সম্মান নিয়ে, আমি হারালাম সবকিছু। জমি, দোকান, নাম, এমনকি নিজেকেও। আজ আমি যা চাই তা কোনো সম্পর্ক নয়, শুধু একজন মানুষ হিসেবে দাঁড়ানোর মাটি। অঞ্জলি মাথা নাড়লেন। শুরু করো, তিনি বললেন। তার আগে একটা কথা, আমি তোমার স্বামীকে খুঁজে ফিরছি না। আমি খুঁজছি মানুষটা, সে আছে কি না। বাতাসে কচি পাতার ঘষা শব্দ হল, যেন শহরটাও চুপচাপ শুনতে চাইছে। আর এইভাবেই শুরু হল সেই স্বীকারোক্তির গল্প, যার ভিত দিয়ে মানুষের পতন, আর হয়তো মানুষের পুনর্জন্মের সম্ভাবনা দেখা দেবে। এবার বলো, অঞ্জলি শান্ত গলায় বললেন, চোখ টলটল, তবে স্থির। কেন আমাকে গুনাহগার বানালে? কি কম ছিল আমার? নাকি যৌতুকের অন্ধতা সব দিক থেকেই তোমাকে বঞ্চিত করল? প্রশ্নটা বাতাসে ঝুলে রইল,
এবং তাদের দুজনের জীবন দুই বিপরীত তীরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একটা অদৃশ্য সেতুতে পা রাখতে শুরু করল। এই সেতুর নাম হয়তো মানবিকতা, আর এই সেতু পেরোতে গেলে দরকার সত্যের স্বীকারোক্তি, দায়িত্বের গ্রহণ, আর নতুন করে পথ চলার নীরব প্রতিশ্রুতি। অম্বির দীর্ঘশ্বাস ফেল। দূরে আকাশে পাখিরা একস্বরে ডাকল, সন্ধ্যার ছায়া একটু একটু করে নেমে এল। কথা শুরু হবে এখন দীর্ঘ, কঠিন, উন্মোচনের। অঞ্জলি প্রস্তুত হলেন শোনার জন্য, কিন্তু তিনি জানেন শোনাই শেষ নয়, শোনার পর যে সিদ্ধান্ত নিতে হয় তার ভার শব্দের চেয়েও বেশি। তবু তিনি প্রস্তুত। কারণ তার বিশ্বাস, যদি মানুষের ভিতরে সত্যিই বদলের ক্ষুধা জন্মায়, তবে কোনো মন্দির, কোনো আদালত, কোনো ভিড়ের শোরগোল তার চেয়ে বড় সাক্ষী হতে পারে না। আজ তিনি সেই সাক্ষ্যদানের শুরু দেখতে চান, একজন মানুষ, যে একদিন তাকে দরজা দেখিয়েছিল, সে আজ কোনো দরজা দিয়ে নিজের দিকে ফিরে যেতে চায়। এবং এইভাবেই মন্দিরের সিঁড়ি থেকে শহরের ধুলোমাখা বেঞ্চে অঞ্জলি প্রথমবারের মতো নিজের অতীতের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, শুরু করো, গল্পটা সবে শুরু হচ্ছে। অম্বির প্রথমে কিছু বলতে পারছিল না। গলার কাছে শব্দগুলো জমে শক্ত হয়ে আছে, যেন বহু বছরের ধুলোতে ঢেকে থাকা একটা বাক্স খুললেই ভেতর থেকে সবকিছু এলোমেলো হয়ে বাইরে ছুটে আসবে। সে থেমে থেমে শুরু করল, সেদিন যেদিন তোমাকে দরজার বাইরে রেখে তালা লাগিয়েছিলাম, ভাবছিলাম আমি নাকি পরিবারকে বাঁচালাম। আসলে সেদিনই আমি নিজেকে মেরে ফেলেছিলাম অঞ্জলি। যৌতুকের অন্ধ চোখ, আত্মীয় স্বজনের কথার বিষ, আর নিজের দুর্বলতার মধ্যে পড়ে আমি মানুষটা হারালাম। সে এক ঢোক পানি খেল। দূরে বাঁশের হর্ন বাজল, কাছে রিকশার ঝনঝনানি, গাছের পাতায় ধুলো। আমার মা তখনও বেঁচে, অম্বির বলল। ওই দিনের পর থেকে মা আর কখনো ঠিক করে হাসেনি। বলে, বুমা ঘরে আসুক, আমরা লজ্জা পাব না, কিন্তু বাড়ির লোকেরা, চাচারা, মামারা, সবাই বলল, মোটরসাইকেল নেই, ৫ লাখ টাকাও নেই, এমন বুমা রেখে লাভ কি? আমি প্রতিবাদ করতে পারিনি। বরং ভাবলাম দ্বিতীয় বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। সেই মেয়েটার পরিবার প্রতিশ্রুতি দিল, সামাজিক মান, টাকা পয়সা, দোকানের জন্য সাহায্য। আমি বিশ্বাস করলাম। ভালোবাসা ছিল না, ছিল হিসাব। আর হিসাবের বিয়ে কখনো আশীর্বাদ হয় না গি। অঞ্জলি শান্ত চোখে তাকিয়ে রইলেন। কথা না বলে শোনার যে ক্ষমতা, সে ক্ষমতা তার বহুদিনের সাধনায় গড়ে উঠেছে, দুঃখের মধ্য দিয়ে, পরিশ্রমের মধ্য দিয়ে, ভেতরের মরুভূমিতে নিজেই নিজের জন্য জল খুঁজে এনে। অম্বির বলল, বিয়ের পরদিন থেকেই ঘরে আগুন। প্রতিদিন তিরস্কার, প্রতিটি রাতে সন্দেহ। আমি যে মানুষ তা ভুলে গেছি, শুধু প্রমাণ করে বেড়াই আমি তেমন খারাপ নই। নতুন শ্বশুরবাড়ি যখন বুঝল আমার কাছে যা চেয়েছিল তার অর্ধেকও নেই, তারা আমাকে একটা নথি দিল রাগের মাথায়। থানায় অভিযোগ হল। আমি আদালতের বারান্দায় দৌড়ালাম। আইনগত লড়াই করতে করতে দোকানের সেল কমে গেল, মাল দোকানে পড়ে রইল, ব্যাংকের সুদ জমল। একে একে বিক্রি করতে হল, পিতৃপুরুষের জমি, দোকানের তাক, এমনকি বাবার রেখে যাওয়া রেডিওটাও। সেই দিন রেডিও বিক্রি করে বুঝলাম আমার পৃথিবীটা আর বাজে না গি। সে চুপ করে আকাশের দিকে তাকাল, যেন কোনো সাড়া খুঁজছে। বাবা খুব চুপচাপ মানুষ ছিলেন। অম্বির বলল, অন্যায়ের পক্ষ নেননি, কিন্তু আমার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেও দেরি করলেন। হয়তো ছেলের জন্য মায়া, হয়তো সমাজের ভয়ে কাজ ঝুঁকে গেল। আমি যখন তোমাকে দূরে সরিয়ে দেওয়ার নেশায় ছিলাম, তখনই বাবা মায়ের দিনগুলো শুকিয়ে যাচ্ছিল। একদিন বাবা হঠাৎ করে থেমে গেলেন। মা বেঁচে ছিলেন, কিন্তু তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, তুই কি মানুষ হয়ে ফিরবি? আমি ফিরতে পারিনি। মায়ের শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে কমে গেল। শেষ রাতে তিনি বলেছিলেন, বুমাকে ডাক, আমি আশীর্বাদ করতে চাই। আমি মাথা নিচু করেছিলাম। আমি জানতাম আমি আর তোমার নাম উচ্চারণ করার যোগ্যও নই গি। অঞ্জলির বুকের ভেতরে নরম এক ব্যথা হল, যেন কেউ পুরনো সেলাইয়ের জায়গায় আঙুল দিয়ে ছুঁয়েছে। তবু তিনি নিজেকে শক্ত রাখলেন। তারপর তিনি মৃদু গলায় বললেন, তারপর আমি একা। অম্বির বলল, বন্ধুরা পাশে থাকেনি। যারা একসময় দাওয়াতে ভিড় করত, টাকা ধার চাইত, তারা হঠাৎ করে আমার নম্বরই ভুলে গেল। মানুষ যখন নাম হারায় সে শুধু একটা মুখ হয়ে যায়, কেউ তাকায় না। আমি প্রথমে রাগে ছিলেন, ভাবলাম পৃথিবী অন্যায়। কিন্তু সত্যি কথা, অন্যায় আমিই করেছি। এই স্বীকারোক্তি করতে আমার অনেকটা সময় লেগেছে। সেই সময়টায় আমি মদ ধরলাম। মনে হতো এক বোতলেই পুরো শহরের বিচারের জবাব আছে। পরে বুঝলাম ওই বোতলটিই আমার শেষ দরজাটাও বন্ধ করে দিয়েছে। কাজের হাত কেঁপে উঠল, শরীর ভেঙে পড়ল, রাতে ঘুম নামল না। তখন ফুটপাত আমায় ডেকে নিল। একটা ছেঁড়া চাদর, একটা নোংরা বালিশ, আর রাতের মাঝখানে মানুষের চিৎকার, এই ছিল আমার আকাশবাতাস গি।
সে থেমে অঞ্জলির হাতে তাকাল, কোনো আঙুল কাঁপছে কি না দেখল, যেন সেখানে বিচার লেখা আছে। কিন্তু অঞ্জলির মুখে নির্লিপ্ত এক শূন্যতা, না করুণা, না ঘৃণা, শুধু এক ধরনের নির্মোহতা, যার ভেতরে রয়েছে কঠিন আত্মসম্মানের গারেখা। তুমি জানো, অম্বির নিচু গলায় বলল, রাতে যখন ঘুম ভাঙত, চোখের সামনে বারবার একটা দৃশ্য, তুমি দরজা পেরিয়ে যাচ্ছ, আর আমি ডাকি না। কেন ডাকি না? কারণ গলায় একখানা লজ্জার ফাঁস। আমি তখনই বুঝলাম, মানুষ সবচেয়ে বেশি শাস্তি পায় নিজের চোখে নিজেকে যখন দেখে। আইন, সমাজ, সব পরে, নিজের চোখের আদালত বড় কঠোর। মন্দিরের গেটের বাইরে দিয়ে কিছু কিশোর যায়, কাঁধে ব্যাগ, মুখে হাসি। শহর একই সঙ্গে নতুন পথ বানায়, পুরনো পথ ভাঙে। অঞ্জলি বললেন, তুমি আজ কেন এসেছ? আমাকে খুঁজলে কেন? অম্বির নিচু স্বরে বলল, আমি ভিখিরি হয়ে খাবার চাই, ভেবে এসিনি। আমি এসেছি কারণ আমি শেষ আশ্রয়টা খুঁজছিলাম, সত্য বলার আশ্রয়। আমি চাইনি তোমার মমতা আমাকে বাঁচিয়ে দিক। আমি চাই তুমি সাক্ষী থাকো, আমি মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি। আমাকে কেউ বিশ্বাস না করলেও অন্তত আমি যেন নিজেকে মিথ্যা বলি না গিয়ে। অঞ্জলি দীর্ঘশ্বাস ফেললেন। বিশ্বাস, তিনি বললেন, খুব দামি জিনিস। এটা কেউ কাউকে ধার দেয় না, কেউ নিজের ভেতর থেকে তৈরি করে। আমি তোমার অতীত না জেনে ভবিষ্যৎ ভাবতে পারি না। আর আমি তোমার স্ত্রীও নই, আজ নেই, কালও নই। মানুষ হিসেবে তোমাকে দাঁড়াতে দেখলে আমি হাত বাড়াতে পারি। কিন্তু সম্পর্ক, সেটা নয়। অম্বির দ্রুত মাথা নাড়ল, যেন এই কথাটাই সে শুনতে চেয়েছিল। সম্পর্ক নয়, সে বলল, আমি চাই দায়িত্ব। একটা কাজ, যেটা আমাকে সকালে উঠতে বাধ্য করবে, রাতে ঘুম পাড়াবে। আমার হাত কাঁপে না, স্টিয়ারিং ধরতে পারি। তুমি চাইলে আমি তোমার গাড়ি চালাতে পারি। কিন্তু এক শর্ত, তুমি যদি দেখো আমি আবার বোতলের দিকে হাত বাড়াই, সেদিনই আমাকে দূর করে দিও। আমি প্রতিজ্ঞা করছি, আর না গি। বাতাসে কড়িপাতা সরে গেল, আলো ছড়িয়ে পড়ল তাদের মুখে। অঞ্জলি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তিনি জানেন, একটা সুযোগ মানে কেবল একটি চাকরি নয়, সেটি মানে নিজের অভিমানের তলায় থাকা ক্ষতকে আবার আলোতে তোলা। তিনি ভেবেছেন, কত নারী বা পারে নিজের অপমানকারী মানুষটিকে অন্য নামে ডেকে নতুন একটা পথ দেখাতে। পথটা নরম নয়, পিচে কাচের গুঁড়ো গাথা। তবু মানুষের ভেতরে যদি সত্যিই পরিবর্তনের ক্ষুধা থাকে, কোনো না কোনো ভোরে সে হাঁটতে শিখবেই। একটা শর্ত আমারও, তিনি শেষ পর্যন্ত বললেন। তুমি যদি আগামীকাল সকাল 10টায় গেটের বাইরে দাঁড়াও, পরিষ্কার কাপড় পরে, চোখে সোজা তাকিয়ে বলো, আমি প্রস্তুত, তবে গাড়ির ড্রাইভিং সিট তোমার। কোনো কথা বলবে না, কোনো গল্প শোনাবে না, শুধু কাজ করবে। আমি তোমাকে দয়া করে নয়, দায়িত্ব দিয়ে বাঁচাতে চাই। আর মনে রেখো, মানুষ যদি নিজের ভুলের সঙ্গে সৎ থাকে, শহর একদিন না একদিন তাকে জায়গা করে দেয়। অম্বির যেন ভেতর থেকে আলো পেল। তার ঠোঁট কাঁপল, চোখে জল চিকচিক করল। আমি আসব, সে বলল। আর আজ রাতেই আমি স্নান করে পরিষ্কার কাপড় খুঁজব। আমার কাছে যদি নাও থাকে, আমি ধার করব, কিন্তু ময়লার গন্ধ নিয়ে তোমার সামনে দাঁড়াব না। আমি মরেছি যথেষ্ট, এবার বাঁচার অনুশীলন করব। অঞ্জলি মাথা নাড়লেন। খাওয়ার লাইনটা এখনও চলছে, তিনি বললেন, চলো, ওই বৃদ্ধ বাচ্চাদের দিকে একটু তাকাই। আজ তোমার কাঁধে একটা কাজ, পানি দেবে। তারপর তুমি হাসবে না, বলবে না, চুপচাপ কাজ। মানুষ হওয়া শেখা শুরু হোক কাজ থেকে। অম্বির ধীরে উঠল। তারা গেট পেরিয়ে আবার সিঁড়ির দিকে ফিরল। রাকিব থালায় ভাত দিচ্ছে, কয়েকজন স্বেচ্ছাসেবী মিষ্টি আর পানি বিলাচ্ছে। অম্বির পানি ধরল, প্রথমে হাত কাঁপল, পরে থেমে গেল কাঁপুনি। আমি পারি, এই ছোট্ট কথাটা হয়তো তার আঙুলের ডাগায় ফিরে এল। কেউ তার দিকে তাকাল, কেউ তাকাল না, কিন্তু সে কাজ করে গেল, একের পর এক গ্লাস এগিয়ে দিল, কারো দৃষ্টি এড়াতে চেষ্টা করল না, কারো করুণা চাইল না। সূর্য একটু নামল। ঘণ্টাধ্বনি আবার বেজে উঠল। অঞ্জলি দূর থেকে তাকিয়ে দেখলেন, একজন ভাঙা মানুষ কাজের মধ্যে দাঁড়াবার ভাষা শিখছে। তিনি বুঝলেন, ক্ষমা মানে অতীত ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজের ভিতরে যথেষ্ট জায়গা তৈরি করা, যাতে অন্য কেউ মানুষ হতে পারে। আর সেই জায়গা তৈরি করতে সবচেয়ে বেশি লাগে শৃঙ্খলা। অনুভূতি নয় শাসন, কান্না নয় কাজ। তিনি ধীর পায়ে এগিয়ে এসে পাশে দাঁড়ালেন। কাল সকাল 10টা, তিনি বললেন, গেটের বাইরে। মনে রেখো, এটা তোমার দ্বিতীয় জন্মের প্রথম ঘণ্টা। এরপরে যদি তুমি পিছলে যাও, আমি ফিরে তাকাব না। অম্বির মাথা ঝুঁকিয়ে বলল, শপথ। কি তার কণ্ঠে কাঁপুনি ছিল, কিন্তু সেই কাঁপুনির ভেতরে এক ফোঁটা দিতা ফুটে উঠছিল, যেন দূরের আকাশে পাতলা মেঘ ভেদ করে সূর্যের সূক্ষ্ম রেখা দেখা দিচ্ছে।
সেদিন সন্ধ্যায় অঞ্জলি যখন গাড়িতে উঠলেন শহরের আলোগুলো জ্বলে উঠছিল। গাছের ছায়া পিছিয়ে যাচ্ছিল, আর রাস্তায় লম্বা হেডলাইটের রেখা কাচের মতো টানাটানি করে চলছিল। ভেতরে বসে তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। মন্দিরের সিঁড়িতে এখনও কয়েকটি থালা বাকি, স্বেচ্ছাসেবীরা গুছিয়ে নিচ্ছে। কোথাও কোনো নাটক নেই, শুধু নীরবে মানুষের চেষ্টার ছোট ছোট শব্দ। এই শব্দেই সবচেয়ে বড় সঙ্গীত, এক জীবনের পতনের পর উঠে দাঁড়ানোর সুর। তিনি চোখ বুঝলেন, না ক্ষমার ঘোষণা, না প্রেমের আবেশ, কেবল একটি সিদ্ধান্তের পরিষ্কার রেখা। আগামীকাল থেকে পরীক্ষা শুরু, অম্বিরের জন্যও, তার নিজের জন্যও। কারণ সত্যিকার পরিবর্তন কখনোই বক্তৃতায় আসে না, তা আসে স্টিয়ারিংয়ে ধরা দুটি স্থির হাতে, সময়মতো গেটের সামনে দাঁড়ানো একজোড়া পায়ে, এবং বোতলের দিকে না তাকানো একজোড়া চোখে। শহরটা আজ একটু নরম মনে হল, হয়তো শহরও চায় যারা হারিয়েছে তারা নতুন করে খুঁজে পাক। আর রাত যখন নেমে এল, অঞ্জলি মৃদু স্বরে নিজেকেই বললেন, মানুষ হও, তারপরই মানুষকে মানুষ করে তোলো। কি রাস্তার বাতিগুলো তখন একে একে জ্বলছে, আর তাদের আলোয় একটি পথ খুব ধীরে খুব নীরবে স্পষ্ট হয়ে উঠছে। আগামীকাল সকাল 10টার পথ। পরদিন সকাল 10টা বাজতেই ধানমন্ডির গেটের সামনে একটি পুরনো সাদা গাড়ি এসে দাঁড়াল। সূর্যের আলো তখনও ঝলমল করছে, কিন্তু বাতাসে ছিল এক ধরনের অদ্ভুত শান্তি। অঞ্জলি জানালার ফাঁক দিয়ে তাকালেন, সেখানে দাঁড়িয়ে আছে অম্বির। তার চুল কাটা, মুখ ধোয়া, গায়ে সস্তা কিন্তু পরিষ্কার শার্ট। চোখে লজ্জা, কিন্তু দৃষ্টিতে ভাসছে দৃঢ় প্রতিজ্ঞা। সে গাড়ির দরজা খুলে দিল, হাত জোট করে বলল, আমি প্রস্তুত গি। অঞ্জলি গাড়িতে বসলেন, পাশে রাকিব বিস্ময়ের সঙ্গে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল, এই মানুষটা সত্যিই কি বদলাতে পারবে, নাকি কয়েকদিনের মধ্যেই আবার পুরনো অভ্যাসে ফিরে যাবে। কিন্তু অঞ্জলির মুখে কোনো আবেগ প্রকাশ পেল না, শুধু একটি সংক্ষিপ্ত নির্দেশ, চল। গুলশান অম্বির ইঞ্জিন চালু করল, স্টিয়ারিং শক্ত করে ধরল, আর গাড়ি ধীরে ধীরে এগিয়ে গেল। শহরের ভিড় ঠেলে যখন তারা গন্তব্যের দিকে যাচ্ছিল, অঞ্জলি নিঃশব্দে অম্বিরকে পর্যবেক্ষণ করছিলেন। তার হাত আর কাঁপছিল না, চোখ সোজা সড়কে স্থির। কোনো অযথা প্রশ্ন, কোনো দৃষ্টি চুরি নেই, শুধু কাজে মনোযোগ। প্রথম দিনেই তিনি বুঝলেন মানুষটা অন্তত চেষ্টা করছে। দিন কেটে সপ্তাহ হল। প্রতিদিন সকাল 10টায় গাড়ি গেটের সামনে দাঁড়াত। গাড়ি পরিষ্কার, সিটে ধুলো নেই, হর্ন ঠিকমতো বাজে। অম্বির নীরবে ড্রাইভ করত। শহরের ব্যস্ত রাস্তা, গুলশানের উঁচু টাওয়ার, মিরপুরের ভিড়, সব পেরিয়ে সে অঞ্জলিকে নিরাপদে পৌঁছে দিত। কোনোদিন সে অযথা কথা বলত না। অঞ্জলিও কেবল প্রয়োজনীয় নির্দেশই দিতেন, বিকেলে ফিরব, বা গি এই রাস্তায় নাও। তাদের সম্পর্কের মধ্যে শুধু দায়িত্বের সেতু, ব্যক্তিগত কথোপকথনের কোনো জায়গা নেই। তবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। দোকানের কর্মচারীরা, ক্রেতারা গাড়িতে বসা এই নতুন চালককে প্রথমে চিনতে পারেনি। কিন্তু ধীরে ধীরে কেউ কেউ মুখ চিনে ফেল। এক বৃদ্ধা ক্রেতা অঞ্জলিকে দেখে চুপি চুপি বললেন, এ যে আপনার পুরনো স্বামী। তাই তো, অঞ্জলি শান্তভাবে জবাব দিলেন, আগে ছিল। এখন সে শুধু আমার চালক, আর আমার পরীক্ষার বোঝা। গিয়ে ওই নারী মাথা নাড়লেন, ধীরে বললেন, কখনো কখনো ক্ষমা সবচেয়ে বড় শক্তি গিউ। অন্যদিকে অঞ্জলির বাবা, ধর্মপাল সাহেব, সবকিছু অবাক হয়ে পর্যবেক্ষণ করছিলেন। তিনি এখন বয়সে বৃদ্ধ, কিন্তু মনে এখনও অঞ্জলির 7 বছর আগের কান্নার ছবি গেঁথে আছে। এক সন্ধ্যায় যখন তিনি বারান্দায় বসেছিলেন, অম্বির নিচে গাড়ি ধুচ্ছিল। ধর্মপাল ডাকলেন, অম্বির, কাছে এসো। অম্বির ভয় মিশ্রিত শ্রদ্ধায় হাত জোট করে দাঁড়াল। বলতো, ধর্মপাল ধীরে জিজ্ঞেস করলেন, তুই কি সত্যিই বদলেছিস, নাকি আবারও কোনো মিথ্যা অভিনয়? অম্বির মাথা নিচু করল। বাবা, আমি জানি আপনার চোখে আমি অপরাধী। আমি যদি আজ মিথ্যা বলি, তবে আমার বদল কখনোই শুরু হবে না। আমি প্রতিদিন সকালে নিজের চোখে তাকাই, জিজ্ঞেস করি, আজ কি আমি অন্তত একদিনের জন্য মানুষ ছিলাম? আমি জানি আমার অপরাধ ক্ষমা করা কঠিন। কিন্তু অন্তত কাজ করে, দায়িত্ব নিয়ে আমি যদি প্রমাণ করতে পারি, তবে হয়তো আমি আবার মানুষের সারিতে ফিরতে পারব। ধর্মপাল কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর স্বরে বললেন, মনে রেখো, মানুষকে বদলাতে সময় লাগে। তুমি যদি সত্যিই বদলাও, তবে আমি একদিন তোমাকে মানুষ হিসেবে গ্রহণ করব, কিন্তু জামাই হিসেবে নয়। সেই দরজা চিরকাল বন্ধ। অম্বির গভীরভাবে মাথা নত করল। আমি সেটা চাইও না, বাবা। আমি চাই কেবল একজন মানুষ হিসেবে আপনার বাড়ির বাইরে দাঁড়াতে গি। মাস গডাল। অম্বির একদিনও ছুটি নিল না। প্রতিদিন সময়মতো গাড়ি নিয়ে হাজির, প্রতিদিন নিঃশব্দে কাজ। সন্ধ্যায় সে বারান্দার কোণে বসে চা খেত, কখনো ধর্মপালের সঙ্গে নীরব কথাবার্তা হতো।
এক রাতে ধর্মপাল তাকে জিজ্ঞেস করলেন, এখনও কি পুরনো অভ্যাস মনে পড়ে? অম্বির চোখ নামিয়ে বলল, না বাবা। বোতলের দিকে তাকালেই মনে হয় আমি আবার আমার মানুষত্ব হারাব। আর সেটা আমি আর চাই না। ঘি অঞ্জলি এসব দৃশ্য নীরবে লক্ষ্য করতেন। তার মন আর আগের মতো ঘৃণায় ভরা নেই, আবার ভালোবাসায়ও না। কেবল এক ধরনের করুণা, একজন পতিত মানুষ ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। মাঝে মাঝে তার মনে হতো হয়তো এই মানুষটা সত্যিই বদলেছে। কিন্তু তিনি নিজেকে মনে করাতেন, বিশ্বাস সবচেয়ে ভঙ্গুর জিনিস, একবার ভাঙলে আবার জোড়া লাগে না। এক সন্ধ্যায় অঞ্জলি দোকান থেকে ফেরার পথে দেখলেন ধর্মপাল আর অম্বির বারান্দায় একসাথে বসে চা খাচ্ছেন। বহুদিন পর দুই পুরুষ এক কাপ ভাগ করছে। অঞ্জলির মনে অদ্ভুত শিহরণ হল। ধর্মপাল তাকে দেখে বললেন, বাবা মানুষ হতে চাইছে। তুই যদি তাকে একটুখানি পথ দেখিয়ে থাকিস, তবে সেটা তোরই বিজয়। তবে মনে রাখিস, বদল মানে একদিনের কান্না নয়, বদল মানে প্রতিদিনের পরীক্ষায় টিকে থাকা। গি সেদিন রাতে অঞ্জলি আলমারি খুলে তার বিয়ের দিনের লাল শাড়িটা বের করলেন। কাপড়ে এখনও পুরনো স্মৃতির গন্ধ। চোখে জল এলো, কিন্তু তিনি কাঁদলেন না। তিনি শাড়িটা ভাঁজ করে রেখে দিলেন, মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি আর সমাজের চাপের জন্য কোনো সম্পর্ক মেনে নেব না। শুধু আত্মসম্মানকে মানি। গিয়ে রাতের নিস্তব্ধতায় তিনি জানালার বাইরে তাকিয়ে রইলেন। শহরের আলো ঝলমল করছে, আর নিচে গাড়ির ছায়ায় বসে থাকা অম্বির ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। সে ঘুমাচ্ছে একজন চালক হিসেবে, জাগছে একজন শাস্তিপ্রাপ্ত মানুষ হিসেবে, আর প্রতিদিন লড়ছে আবার মানুষ হয়ে ওঠার জন্য। অঞ্জলির মনে হল, এটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। হয়তো অম্বির সত্যিই বদলাচ্ছে, হয়তো নয়। কিন্তু তিনি জানেন, তিনি নিজে বদলেছেন। তিনি আর সেই দুর্বল নারী নন, যাকে দরজা ঠেলে বের করে দেওয়া হয়েছিল। এখন তিনি একজন শক্তিশালী নারী, যিনি নিজের জীবনের সিদ্ধান্ত নেন। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল, শহরের কোলাহল, দোকানের ব্যস্ততা, আর নীরবভাবে বদলে যাওয়া এক মানুষের গল্পের সাথে। 7 মাস কেটে গেল। প্রতিটি সকাল 10টায় গেটের সামনে সাদা গাড়ি দাঁড়ায়, প্রতিটি বিকেলে সময়মতো অঞ্জলিকে বাড়ি পৌঁছে দেয়। শব্দহীন এই শৃঙ্খলা একসময় অভ্যাসে পরিণত হল, আর সেই অভ্যাসই অম্বিরকে মানুষ হওয়ার পাঠ শিখাল। সে এখন নিজের হাতের কাজ নিয়ে গর্ব করতে শেখে, দেরি করলে ক্ষমা চায়, ট্রাফিকের ভিড়ে ধৈর্য ধরে, এবং রাত নামলে বারান্দার কোণে শুয়ে পড়ে কোনো অভিযোগ ছাড়াই। শহর তার দিকে তাকিয়ে আছে, কেউ সন্দেহে, কেউ অবিশ্বাসে, কেউ বা কৌতূহলে। কিন্তু সে কাউকে বোঝাতে চায় না, সে বোঝাতে চায় কেবল নিজের চোখকে, আজ আমি কি মানুষ ছিলাম। এক সন্ধ্যায় দোকান বন্ধের পর অঞ্জলি দেখলেন, একটি পুরনো গ্রাহক, বয়স্কা এক মহিলা, ধীর পায়ে বাইরে এসে গাড়ির জানালায় ঝুঁকে বললেন, মেয়েটি, তোমার চালকটিকে আমি চিনেছি। একসময় খুব অহংকার ছিল, আজ মাথা নোয়ানো শিখেছে। তুমি যদি তাকে কাজ দাও, কাজ যেন তাকে মানুষও করে। কি অঞ্জলি ছোট্ট হাসি দিলেন। আমি কাউকে বাঁচাই না, খালা। তিনি শান্তভাবে বললেন, আমি কাজ দিই, আর কাজের ভিতরে যে নিজেকে বাঁচাতে পারে, সেই বাঁচে। গি ধর্মপাল সাহেবও এই সময়ে নরম হতে শিখলেন। এক রাতে তিনি বারান্দায় চা হাতে বসে অম্বিরকে বললেন, তুই দুদিন আগে এক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গিয়ে ফের তো এনেছিস, অঞ্জলি বলেছে। এসব করতে গিয়ে নিজের নাম করিস না, বুঝেছিস? মানুষের ভালোর কাজ নীরবতায় করা হয়। কি অম্বির মাথা নিচু করে বলল, জানতাম না, ধন্যবাদ বাবা। গি বাবা কি শব্দটা উচ্চারণ করতেই তার গলায় হালকা কাঁপুনি এল। ধর্মপাল চোখ সরিয়ে নিলেন, কারণ ক্ষমা মানে স্মৃতি মুছে ফেলা নয়, বরং স্মৃতির মাঝখানে একটি পথ খুঁজে নেওয়া। আশ্বিনের এক ভোরে আকাশে পাতলা মেঘ। অঞ্জলি হঠাৎ বললেন, কাল সন্ধ্যায় মন্দিরে যাবে, প্রস্তুত থাকো। অম্বির কিছু জিজ্ঞেস করল না, শুধু মাথা নাড়ল। সে জানে, মন্দির মানে তার জীবনের আরেকটি দরজা, যেখানে একসময় সে নিজেকে হারিয়েছিল, আজ সেখানে দাঁড়িয়ে নিজেকে খুঁজতে হবে। পরদিন সন্ধ্যায় গাজীপুরের সেই প্রাচীন মন্দিরের সিঁড়িতে ভিড়। ঘণ্টাধ্বনি বাজছে টং টং, বাতাসে ধূপের গন্ধ। অঞ্জলি লাল শাড়ি পরেছেন, সেই শাড়ি যা 7 বছর আগে তাকে কাঁদিয়েছিল, আজ সেটিই তার চোখে শক্তির দীপ্তি হয়ে জ্বলে। হাতে ছোট্ট সিঁদুরের থালি, পাশে কিছু ফলমালা, আর দূরে রাকিব গাড়ির পাশে নিশ্চুপ দাঁড়িয়ে। অম্বির সামনে এসে থামল। তার চোখে কোনো দাবি নেই, কোনো প্রত্যাশাও নয়, শুধু এক ধরনের শান্ত ক্লান্তি, যেন দীর্ঘ দৌড়ের শেষে সে নিঃশ্বাস নিতে চায়। অঞ্জলি তার দিকে তাকিয়ে ধীরে বললেন, আজ কোনো নাটক নয়, কোনো শঙ্খ, কোনো ফেরা, কোনো আগুন, কিছুই নয়। আজ আমি তোমাকে স্বামী করতে আসিনি। আমি আজ তোমাকে সেই জায়গাটা দেখাতে এসেছি, যেখানে মানুষ তার ভুলের সঙ্গে নতুন করে পরিচয় ঘটে,
আর তারপর সে নতুন করে বাঁচতে শেখে কি তিনি থালার সিঁদুর থেকে আঙুল ছুঁইয়ে অম্বিরের কপালে এক বিন্দু ছোঁয়ালেন। এটা বিবাহের চিহ্ন নয়, তিনি স্পষ্ট স্বরে বললেন, এটা দায়িত্বের চিহ্ন। আজ থেকে তুমি আমার কোনো সম্পর্ক নও, তুমি আমার বিশ্বাসের পরীক্ষা। মানুষ যদি সত্যি বদলায়, প্রমাণ তাকে প্রতিদিন দিতেই হয় গে। মন্দিরে তখন ফিসফিসানি। কেউ তাকিয়ে দেখে, কেউ অবাক হয়, বিয়ে নয় তো? কেউ বা বলে, ক্ষমা বড় জিনিস কি? অঞ্জলি কণ্ঠ উঁচু করলেন না। তিনি জানেন, জনতার কণ্ঠের চেয়ে ব্যক্তিগত প্রতিজ্ঞার শব্দ বেশি গভীর। তিনি থালাটা পুরোহিতের হাতে দিলেন, পরে চারদিকে বসা দরিদ্রদের মাঝে ফল বিতরণ শুরু করলেন। অম্বিরও নীরবে পাশে দাঁড়িয়ে সাহায্য করল। পানি এগিয়ে দিল, একজন বৃদ্ধার থালা ঠিক করে দিল, একজন শিশুকে কোলে তুলে সিডি নামাতে সাহায্য করল। কোনো হাহাকার নেই, কোনো হুজুগ নেই, শুধু কাজ। রাতের দিকে তারা ফেরার সময় শহরের আলো একে একে জ্বলে উঠছে। গাড়ি ধানমন্ডির রাস্তায় ঢুকতেই অঞ্জলি বললেন, আজ থেকে তুমি বারান্দার বদলে ভেতরের প্যাসেজে শুতে পারো, শীত পড়ছে। তবে মনে রেখো, ঘরের দরজার সামনে রেখা আছে, ওটা পেরোনোর অধিকার তোমার নেই। গিয়ে অম্বির মাথা নাড়ল। আমি জানি, সে বলল, আমি দরজার কাছে দাঁড়ানো মানুষ, ঘরের ভেতরে যাওয়ার নয়। কিন্তু যদি একদিন আপনি বলেন, আমার কাজ আমাকে ওই রেখার সম্মান দিচ্ছে, তবে আমি কেবল মাথা নত করব, ভিতরে যাব না। গি শীত নামল। ভোরে কুয়াশা, বাতাসে হালকা কাঁপুনি। অম্বির এখন আরও সুবিন্যস্ত, ফাইল গুছিয়ে দেয়, স্টোরে জিনিসপত্র নামায়, মাঝে মাঝে দোকানের নতুন ছেলেদের ড্রাইভিং শেখায়, হর্নের আওয়াজ দিয়ে নয়, ধৈর্যের আওয়াজ দিয়ে রাস্তা পার হও। কি রাত হলে সে বিছানায় যাওয়ার আগে মন্দিরের আঙিনা মনে করে, যেখানে একটি বিন্দু সিঁদুর তাকে বিবাহ নয়, বরং দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছে। একদিন সন্ধ্যায় ধর্মপাল অঞ্জলির পাশে বসে বললেন, তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? অঞ্জলি আকাশের দিকে তাকালেন। দুটো সিদ্ধান্ত, তিনি বললেন। প্রথমত, অম্বিরকে আমি স্বামী বানাব না, এটা আমার আত্মসম্মানের প্রশ্ন। দ্বিতীয়ত, ওকে আমি মানুষ হিসেবে দাঁড়ানোর সুযোগ দেব, এটা আমার মানবিকতার প্রশ্ন। সম্পর্ক আর করুণা, এই দুইয়ের মাঝখানে একটা সেতু আছে, নাম শৃঙ্খলা। আমি চাই সে সেতু ধরে ও হাঁটুক, পড়ে গেলে নিজেই উঠুক গে। ধর্মপাল ধীরে মাথা নাড়লেন। তাহলে তুই জিতেছিস, তিনি বললেন, কারণ ক্ষমা তোকে দুর্বল করেনি, তোর নিয়ম আরও শক্ত করেছে। মনে রাখিস, যে মানুষ নিজের ভুলের সঙ্গে সাথ, তাকে শহর একদিন না একদিন জায়গা করে দেয়। ডিসেম্বর এল। দোকানে শীতের নতুন পোশাক, গ্রাহকের ভিড়। এক দুপুরে একটি কিশোরী মেয়েকে অঞ্জলি দেখলেন, ঠান্ডায় কাঁপছে, হাতে গুছিয়ে রাখা পুরনো সোয়েটার। অঞ্জলি তাকে ডেকে বললেন, দাম দিও না, এটা নাও। তবে প্রতিশ্রুতি দাও, তুমি বড় হয়ে কাউকে সহায়তা করবে। কি? মেয়েটি মাথা নাড়ল, চোখে জল। অম্বির দূর থেকে সব দেখল, তার মনে পড়ল, একসময় সে যেটুকু পারে তাও দেয়নি, আজ সে মানুষ হয়ে ওঠার মানে বুঝছে, দেওয়া মানে নিজের ভিতরে জমে থাকা পাথরটা একটু নরম করা। সেদিন রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় হঠাৎ বৃষ্টির ফোঁটা। ফাঁকা সিগন্যালে গাড়ি থামলে এক মাতাল চালক পেছন থেকে ধাক্কা মারল। অম্বির সাথে সাথে ব্রেক চেপে গাড়ি সামলে নিল। সে দরজা খুলে নামল, অপর গাড়ির মানুষটিকে শান্ত গলায় বলল, ভাই, রাগ করব না। আপনার ঘরে কি কেউ আছে অপেক্ষায়? থাকলে আজই মদ ছাড়ুন, না হলে আপনার অপেক্ষার মানুষ একদিন আপনাকে ছেড়ে দেবে। লোকটি কিছু বলল না, কেবল মাথা নিচু করল। অঞ্জলি ভিতর থেকে দেখছিলেন, একজন মানুষ নিজের অতীতকে শিক্ষা বানিয়ে অন্যের সামনে ধরছে। তিনি বুঝলেন, বদল কখনোই নাটকীয় হয় না, বদল ঘটে এমনই ছোট ছোট মোড়ে, যেখানে আমরা রাগ না করে ধৈর্য ধরি, প্রতিশোধ না নিয়ে সতর্ক করি। দিনের শেষে তারা বাড়ির সামনে পৌঁছাল। বৃষ্টি থেমে গেছে। গেটে নেমে অঞ্জলি বললেন, কাল সূর্য উঠার আগেই রওনা হব, পূজার আয়োজন আছে। থালাবাসন, ফল, পানি সব ঠিক করে রেখো। অম্বির বলল, হবে কি? সে রাতটায় প্যাসেজে শুয়ে দীর্ঘদিন পর নির্বার ঘুমে ডুবে গেল। জেন বুকের ভিতরে বোতলের কোনো গন্ধ নেই, আছে কেবল ভোরবেলার তাজা বাতাসের প্রতিশ্রুতি। পরদিন ভোর। মন্দিরে ফুলের গন্ধ, বাতাসে বেলপাতার সোদা। লোকজন ধীরে ধীরে জড়ো হচ্ছে। অঞ্জলি নিজের হাতে থালা সাজাচ্ছেন, রাকিব তালিকা ধরছে, কে কতজন, কাকে আগে দেওয়া। অম্বির পানি দিচ্ছে, কখনো থালা এগিয়ে দিচ্ছে, কখনো কারো হাত ধরছে সিডি নামাতে। কাজের ভেতর একটা ছন্দ, জেন জীবনের ভাঙাচোরা নোটগুলো মিলে ধীরে ধীরে গান হচ্ছে। অনুষ্ঠান শেষে অঞ্জলি সবার সামনে বেশি কিছু বললেন না। কেবল মন্দিরের সিডির মাঝামাঝি দাঁড়িয়ে ধীরে বললেন, মানুষ ভুল করে, এটাই সত্য। কিন্তু ভুলের পরে কেউ যদি সত্যি বদলাতে চায়, তাহলে সমাজের সবচেয়ে বড় কাজ হচ্ছে তাকে কাজ দেবার সুযোগ করে দেওয়া। দয়া নয়, সুযোগ। সম্পর্ক নয়, দায়িত্ব।
আর দায়িত্ব মানে প্রতিদিনের শৃঙ্খলা কি তার কথা হাওয়ার সঙ্গে মিশে গেল। কেউ করতালি দিল, কেউ নীরব রইল। কিন্তু অম্বির শুনল, এটাই তার প্রতিদিনের শপথের শব্দ। সন্ধ্যায় বাড়ি ফিরে ধর্মপাল দরজায় দাঁড়িয়ে বললেন, অম্বির, ভেতরে চা রাখা আছে, নাও। তবে মনে রেখো, আমি তোকে জামাই বলছি না, আমি তোকে একজন মানুষ হিসেবে স্বীকার করছি। গিয়ে অম্বির থমকে গেল। এই একটি বাক্য ৭ বছরের তপ্ত মরুভূমিতে এক বালতি জলের মতো। সে চায়ের কাপ হাতে নিল, মাথা নিচু করে বলল, ধন্যবাদ। আমি প্রতিদিন এই কথাটার যোগ্য হতে চেষ্টা করব। গি রাত নেমে এল। শহরের আলো শান্ত। অঞ্জলি জানালায় দাঁড়িয়ে থাকলেন, চোখে ক্লান্তি কিন্তু ভেতরে শক্তি। তিনি জানেন আজ কোনো সমাপ্তি নয়, আজ একটি নতুন শুরু। সম্পর্কের আনুষ্ঠানিকতা ছাড়া, কিন্তু বিশ্বাসের উপর দাঁড়ানো, একটি ছোট ঘর, দুজন মানুষের নীরব পরিশ্রম, আর প্রতিদিনের শৃঙ্খলার কঠিন নিয়ম। তারা একসাথে থাকবে, স্বামী স্ত্রী হিসেবে নয়, বরং দুজন মানুষ হিসেবে, একজন অন্যজনের মানবিকতার সাক্ষ্য বহন করে। তিনি ধীরে দরজা টেনে দিলেন। ভেতরে নরম আলো, বাইরে শীতের বাতাস। জীবনের টেবিলে অদৃশ্য একটি বইয়ের পাতায় আজ নতুন একটি শিরোনাম লিখা হল, মানুষ হওয়ার পাঠ কি। এবং এই পাঠ শেখায়, রাস্তায় পড়ে থাকা একটা মানুষকেও যদি তুমি কাজের হাতে ধরে ওঠাও, তবে শহর, সমাজ, মন্দির সব মিলিয়ে আকাশে একটি নতুন তারা জ্বলে ওঠে। সেই তারা পথ দেখায়, ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে দায়িত্ব দিয়ে মানুষকে মানুষ বানানো। এভাবেই গল্পটি থামে, কোনো ঢাকঢোল ছাড়াই, নীরব আলো। কিন্তু থামার ভিতরেই শুরু আছে, প্রতিটি ভোর, প্রতিটি ১০টা, প্রতিটি থালাবিলি, প্রতিটি সিঁদুরের বিন্দুতে। কারণ জীবন শেষ পর্যন্ত একটি দৈনিক অনুশীলন, আর অনুশীলনের নামই মানুষের সমাপ্তির শুভেচ্ছা। বাংলা সংস্করণ। বন্ধুরা, এটাই ছিল আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। যদি এই কাহিনী আপনার মনে দাগ কেটে থাকে, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানাতে পারেন, আপনার মতামত হয়তো অন্য কারও জীবন বদলে দিতে পারে। আমরা আবার আসব নতুন একটি গল্প নিয়ে, যেখানে থাকবে নতুন শিক্ষা, নতুন সম্পর্ক আর নতুন শুরু করার সাহস। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আপনজনকে আঁকড়ে ধরুন, আর মনে রাখুন, মানুষ ভুল করে, কিন্তু মানুষই পারে ভুলকে জয় করে আবার মানুষ হয়ে উঠতে। ধন্যবাদ সবাইকে।